প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি AKM হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে দৃষ্টি দেওয়ার জন্য পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। আমি আজ পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের টপিক হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়টি আমরা আরো দুইবার আলোচনা করেছি। একদিন আলোচনা করেছি আমরা আবহাওয়ার উপরে এবং আরেকদিন জলবায়ু বিষয় নিয়ে। 2 দিন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উপরে আলোচনা রেখেছি। আজ আমরা কাঠামোগত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের বোঝার সুবিধাতে আমরা অধ্যায়টি আরেকবার একটু রিভিউ করছি। তাহলে আমরা অধ্যায়টি আলোচনা করতে শুরু করি। তাহলে প্রথম ছিল আমাদের আবহাওয়া কি। আবহাওয়া হচ্ছে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, যা প্রতিদিন পরিবর্তিত হয়। তারপর আমরা দেখি আবহাওয়ার উপাদানগুলি কি কি। আবহাওয়ার উপাদানগুলি হলো আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাত। তাহলে আমরা উপাদানগুলি নিয়ে একটু আলোচনা করি। আবহাওয়ার উপাদানের মধ্যে আকাশের অবস্থা। আবহাওয়ার পূর্বাভাস থেকে অথবা ইন্টারনেট থেকে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য আবহাওয়া অফিস বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করে। এই প্রতীকগুলি হলো রৌদ্রোজ্জ্বল অবস্থা বোঝানোর জন্য সূর্যের প্রতীক, আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা বোঝানোর জন্য মেঘের আড়ালে সূর্যের প্রতীক, বর্ষমুখী অবস্থা বোঝানোর জন্য মেঘ থেকে কিভাবে বৃষ্টি ঝরছে এই ধরনের প্রতীক। তারপরে বজ্র বৃষ্টি বোঝানোর জন্য বজ্র মেঘের বা শ্রীলা মেঘের পিছনে সূর্যের প্রতীক এরকম বোঝানো হয়। বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্র বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে কুয়াশা এবং শুকনো মৌসুমে আবসায় আবার ধুলাময় অবস্থার একটি সাধারণ ঘটনা আমরা দেখে থাকি। তারপরে হলো আমাদের তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা বলতে বুঝি বায়ু কতটা গরম বা ঠান্ডা, সেই অবস্থাকে হচ্ছে বায়ুর তাপমাত্রা। বাতাস যদি গরম থাকে ওই সময় আমরা আবহাওয়ার রৌদ্রোজ্জ্বল অবস্থা বুঝি। আর রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে বুঝি আবহাওয়ার ঠান্ডা অবস্থা, আবার অর্থাৎ বায়ুর তাপমাত্রা কম। তারপর আমরা দেখি আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে কোন স্থানে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে আমরা খুব সহজে ঘেমে যাই। আর বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাহলে আমরা শুষ্ক অনুভব করি। আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আমরা আর্দ্র বা শুষ্ক এই শব্দগুলি ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। বায়ু প্রবাহ হালকা অথবা প্রবল হতে পারে। বায়ু প্রবাহের দিক ও গতি দ্বারা পরিমাপ করা যায়। যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহ কতটা শক্তিশালী তা আমরা বিদ্যালয়ের পতাকা ওড়া, গাছের ডালপালা নড়াচড়া ইত্যাদি দেখে বুঝতে পারি। তারপর হলো বায়ুচাপ। বায়ুচাপ হলো বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুচাপ। বায়ুচাপ 2 ধরনের হয়ে থাকে, উচ্চচাপ ও নিম্নচাপ। তো যা হোক, তারপর বৃষ্টিপাত আমরা পরে আলোচনা করব। তারপর আমরা দেখি আবহাওয়ার পরিবর্তনের কারণগুলি কি কি। আবহাওয়ার পরিবর্তনের কারণ আমরা দেখি 1 নম্বরে তাপমাত্রা পরিবর্তনে হয়, 2 নম্বর বায়ু প্রবাহের কারণে, আরটা মেঘ ও বৃষ্টিপাতের কারণে হয় যায়। তাহলে আমরা তাপমাত্রা পরিবর্তনগুলি একটু আলোচনা করি। তাপমাত্রা পরিবর্তন হচ্ছে সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রাও বাড়তে থাকে। আবার বিকেল বেলায় সূর্য যখন অস্ত যায় তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রাও কমতে থাকে। এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তনের কারণ হচ্ছে সূর্যের অবস্থানের ভিত্তি, অর্থাৎ সূর্য যখন যেখানে থাকে ওই অবস্থানে তাপমাত্রার পরিবর্তন হয়ে থাকে। তারপর আমরা দেখি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হলো আবার একটা পরিবর্তন ঘটায়। যেমন কোন এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়। আবার বাতাসে মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয় তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়।
তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়, মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী ঝড় বা সাইক্লোন সৃষ্টি করে, যেটাকে আমরা বিরূপ আবহাওয়া বলি। অর্থাৎ ঘূর্ণিঝড় ঝড় বা সাইক্লোন উচ্চচাপ বা নিম্নচাপের কারণে সৃষ্টি হয়ে থাকে। তারপর আমরা দেখি মেঘ ও বৃষ্টিপাত। তো মেঘ হলো সূর্যের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। তখন আমরা বাতাসের জলীয় বাষ্প পরিণত হয়। যখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে। এভাবে ক্ষুদ্র পানি কণা থেকে মেঘের সৃষ্টি হয়। তারপর দেখি আমরা বৃষ্টি। বৃষ্টি হচ্ছে মেঘের ক্ষুদ্র পানিকণাগুলো মিলিত হয়ে বড় পানিকণা তৈরি করে। বড় পানিকণাগুলো বাতাসে বেশি বেড়াতে পারে না, ফোটা ফোটা পানি হয়ে নিচে নেমে আসে, একে আমরা বৃষ্টি বলি। তারপরে আমরা দেখি আমাদের জীবনে আবহাওয়ার কিছু প্রভাব। আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। শীত লাগলে আমরা গরম কাপড় পরি, বৃষ্টি হলে বা রৌদ্রোজ্জ্বল দিনে আমরা ছাতা নিয়ে বাইরে যাই। বৃষ্টি হলো পানির অন্যতম প্রধান উৎস। বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয়, ভালো ফসল ফলে। তবে আবহাওয়া সবসময় আমাদের জন্য সুফল বয়ে আনে না, একটু কুফল হয়ে যায়। অর্থাৎ বিরূপ আবহাওয়ার কারণে আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি আমরা দেখে থাকি। তারপর বন্যা, যদি অনেক সময় ভারী বৃষ্টি হয় তাহলে আমাদের নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি ডুবে যায়, রাস্তাঘাট তলিয়ে যায়, মাঠের ফসল বাড়িঘর পানির নিচে চলে যায়। এই অবস্থাকে আমরা বন্যা বলি। তারপর আমরা দেখি বিরূপ আবহাওয়া কি কি। বিরূপ আবহাওয়া হলো আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার কোন উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা তাকে বিরূপ আবহাওয়া বলে থাকি। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই। যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, কখনো কখনো মানুষ মারা যায়। বিরূপ আবহাওয়ার কারণগুলো হলো তাপদাহ ও সত্য প্রবাহ, তারপরে বন্যা ও খরা, কালবৈশাখী, টর্নেডো, ঘূর্ণিঝড় বা সাইক্লোন ইত্যাদি বিরূপ আবহাওয়ার প্রতিফলন ঘটায়। তাহলে আমরা দেখি বিরূপ আবহাওয়ার প্রতিফলন। এক নম্বরে যেহেতু তাপদাহ সত্য প্রবাহ হচ্ছে অতি গরম আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে তাপদাহ বোঝা যায়। আমরা প্রতি বছরে তাপদাহ অনুভব করি, তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার তাপদাহের কারণে কখনো কখনো মানুষ সহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হলো সত্য প্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় সত্য প্রবাহ বাংলাদেশে খুব কম দেখা যায়। তারপর দেখি বন্যা ও খরা। বন্যা ও খরা হলো বর্ষাকালে, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়ে বাংলাদেশের 1/5 পানির নিচে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানির নিচে তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ও ভূ প্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে। তারপর আমরা দেখি কালবৈশাখীটা কি। কালবৈশাখী হচ্ছে গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়। এই ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটাকে আমরা কালবৈশাখী বলে থাকি। তারপরে হচ্ছে টর্নেডো। টর্নেডো হলো সরু পানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহ
বজ্রমেঘের স্তর ভেদ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটারের কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন ঘরবাড়ি ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। তারপরে হলো ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক ঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত এলাকা বিস্তৃত হয়। অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে নিম্নচাপ থেকে এটি ঘূর্ণিঝড় তৈরি হয়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে, মুষলধারে বৃষ্টি হয়। কখন কখন ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় তীব্র জল সৃষ্টি হয় এবং সবকিছু ভেসে নিয়ে যায়। তারপর আমরা আসি জলবায়ু। জলবায়ু হচ্ছে আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে। আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই ধারাই হচ্ছে জলবায়ু। অর্থাৎ জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। কোন জলবায়ু কিছুর উপর নির্ভর করে, অর্থাৎ কোন নির্দিষ্ট স্থানে জলবায়ু ওই স্থানের অক্ষাংশ, সমুদ্র পৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা এবং সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। অক্ষাংশ হলো বিষুবরেখা থেকে কোন স্থানের দূরত্ব। বিষুবরেখার নিকট সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোন স্থান সবচেয়ে বেশি গরম হয়। আমরা বিষুবরেখা আগেও আলোচনা করেছি। বিষুবরেখা হলো পূর্ব পশ্চিমে দিগন্ত রেখা, পূর্ব পশ্চিম বরাবর থাকে। এটা পৃথিবীটাকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের দুইটা ভাগে ভাগ করেছে। দক্ষিণ গোলার্ধের স্থানগুলি বেশ উষ্ণ এবং উত্তর গোলার্ধের স্থানগুলি অনেক শীতল হয়ে যায়। যেমন রাশিয়া অনেক উত্তর গোলার্ধ, মানে অনেক উত্তরে। রাশিয়ার বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হলো 26 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা বিষুবরেখার খুব কাছাকাছি হচ্ছে। বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। রাশিয়া বাংলাদেশ অনেক উত্তরে অবস্থিত। এখানে বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে। রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল জলবায়ু বলে থাকি। তারপরে আমরা দেখি বাংলাদেশের জলবায়ুর অবস্থা। বাংলাদেশের জলবায়ুটা নির্ভর করছে, বাংলাদেশ সে 6টি ঋতু রয়েছে। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস আমরা গ্রীষ্মকাল ধরি। এইটি বছরের সবচেয়ে উষ্ণতম ঋতু। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল, শরতের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। কার্তিক অগ্রহায়ণ এই 2 মাস আমরা হেমন্তকাল বলি। এই ঋতুটি আমরা ফসল ঘরে তুলি। পৌষ মাঘ এই 2 মাস শীতকাল, এই সময় বাংলাদেশে খুব ঠান্ডা অনুভব হয়। ফাল্গুন চৈত্র এই 2 মাস বসন্তকাল, এই সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে। এটি বাংলাদেশের জলবায়ুর একটি কাঠামো। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের ঋতু হলো 4টা। অন্যান্য দেশের 4টি ঋতুর মধ্যে জুন থেকে আগস্ট গ্রীষ্মকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর শরৎকাল, ডিসেম্বর থেকে জানুয়ারি শীতকাল, মার্চ থেকে শুরু করে মে পর্যন্ত বসন্তকাল। এইভাবে অন্যান্য দেশের জলবায়ু বিরাজ করে। তাহলে আমরা আজকে আমরা আগের 2 ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। একদিন আমরা আবহাওয়ার উপরে, আরেকদিন জলবায়ুর উপরে। আজ আমরা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন আমি তৈরি করে দিলাম, আর কিছু প্রশ্ন বাড়ির কাজে হিসাবে দিলাম। তোমরা অধ্যায়টা ভালোভাবে পড়লে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবে, কারণ কাঠামোবদ্ধ প্রশ্ন হলো অন্যান্য প্রশ্নগুলির সংমিশ্রণ। তাহলে আমরা যে প্রশ্নগুলি তৈরি করলাম এগুলি আলোচনা শুরু করি। 1 নম্বর হলো আবহাওয়ার উপাদানগুলোর নাম লিখো। বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত কম হওয়ার কারণ 4টি বাক্যে লিখো।
তাহলে আমরা জানি আবহাওয়ার উপাদানগুলো হলো আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাত। তারপরে শীতকালে বৃষ্টিপাত কম হওয়ার কারণ 4টি বাক্যে। তাহলে আমরা 4টি বাক্যের মধ্যে প্রথম বাক্য লিখতে পারি, শীতকালে বঙ্গোপসাগর স্থলভাগের চেয়ে উষ্ণ থাকে। আর এই উষ্ণতার কারণে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও স্থলভাগের উচ্চচাপ সৃষ্টি হয়। ফলে উত্তর পূর্ব দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম থাকায় বৃষ্টিপাত খুব কম হয়। তারপর প্রশ্ন হচ্ছে, আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য লিখো। আবহাওয়ার পূর্বাভাস আমাদের কিভাবে সহায়তা করতে পারে তা 3টি বাক্যে লিখো। তাহলে আমরা এটা টেবিল করে চক করে করলাম। আবহাওয়া আর জলবায়ু। প্রথম সংজ্ঞা, আবহাওয়া হলো কোন স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। জলবায়ুর সংজ্ঞা হলো, জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। 2 নম্বর হলো, আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়। জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লাগে। 3 নম্বর পার্থক্য হচ্ছে, আবহাওয়ার একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা, আর জলবায়ু একটি বৃহৎ এলাকা অর্থাৎ কোন দেশের বা মহাদেশের দীর্ঘস্থায়ী অবস্থা। তারপর আমরা আবহাওয়ার পূর্বাভাস আমাদের যেভাবে সহায়তা করে তা হলো, 1 নম্বরে আমরা পাই আবহাওয়ার পূর্বাভাস দেখে আমরা ছুটির দিনের কর্ম পরিকল্পনা ঠিক করতে পারি। 2 নম্বরে আবহাওয়া নির্ভর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করতে পারি। 3 নম্বরে আবহাওয়ার পূর্বাভাস দেখে আমরা কোন দিন কোন পোশাক পরিধান করব তাও ঠিক করতে পারি। তারপর প্রশ্ন হলো, টর্নেডোর 2টি ক্ষয়ক্ষতি উল্লেখ করো। তাপদাহের 2টি ক্ষয়ক্ষতির প্রভাব লিখো। সত্য প্রবাহ কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে অসহনীয় করে তোলে তা 2টি বাক্যে লিখো। তাহলে দেখি, টর্নেডোর 2টি ক্ষয়ক্ষতি হলো, 1 নম্বরে ঘর বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে। 2 নম্বরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাপদাহের 2টি ক্ষয়ক্ষতির দিক হলো, 1 নম্বরে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। 2 নম্বরে কখনো কখনো মানুষ সহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। তারপর আমরা দেখি, সত্য প্রবাহ নিম্নরূপে আমাদের দৈনন্দিন জীবনকে অসহনীয় করে তোলে। 1 নম্বর হলো, প্রচন্ড ঠান্ডার কারণে মানুষের কর্মস্পৃহা কমে যায়। 2 নম্বরে প্রচন্ড ঠান্ডার ফলে দরিদ্র মানুষেরা অসহনীয় ভোগান্তির শিকার হয়। তারপর প্রশ্ন হলো, জলবায়ু কি, নিম্নচাপ কাকে বলে, বন্যার 2টি ক্ষতিকর প্রভাব লিখো। তাই আমরা জলবায়ু বলতে বুঝি আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তন এই ধারাই জলবায়ু, অর্থাৎ জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তারপর আমরা নিম্নচাপ বলতে বুঝি সূর্যের তাপে বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে যায়, আর হালকা বায়ু ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে যায়, ফলে ওই জায়গায় বায়ুর চাপ কমে যায়। এভাবে কোন নির্দিষ্ট বায়ুর চাপ কমে যাওয়াকে আমরা নিম্নচাপ বলি। তারপরে বন্যার 2টি ক্ষতিকর প্রভাব হলো, বন্যার অনেক ক্ষতিকর প্রভাব আছে। আমরা 2টি প্রশ্ন চেয়েছি, 2টি ক্ষতিকর প্রভাব চাইলে আমরা 2টিই দেব। 1 নম্বর হলো, ঘর বাড়ি ও রাস্তাঘাট পানির নিচে চলে যায়। 2 নম্বরে মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপর তোমাদেরকে কাঠামোবদ্ধ প্রশ্নের 2টি নমুনা প্রশ্নের বাড়ির কাজ দিলাম, এই কয়টা তোমরা নিজেরা করে শিখবে। 1 নম্বর প্রশ্ন হলো, খরা কাকে বলে, কাল বৈশাখী ঝড় কেন হয় তা 4টি বাক্যে লিখো। খ নম্বর হলো, সাইক্লোন কি, সাইক্লোনের 3টি বৈশিষ্ট্য লিখো। এই ঝড় কি কি ক্ষতি করে তা 2টি বাক্যে লিখো। তারপর প্রশ্ন হলো, অস্বাভাবিক তাপদাহের 2টি ক্ষতিকর দিক উল্লেখ করো। ঘূর্ণিঝড়ের 4টি বৈশিষ্ট্য লিখো। তারপর প্রশ্ন হলো, আর্দ্রতা বলতে কি বোঝায়, বাংলাদেশে বর্ষাকালে কেন অধিক বৃষ্টিপাত হয় তা 4টি বাক্যে লিখো। তাহলে আজ এখানে আমরা
শেষ করলাম। তোমরা অধ্যায়টি ভালোভাবে পড়লে যে কোনো প্রশ্ন উত্তর খুব ইজিলি লিখতে পারবে। আর এগুলি তোমরা পড়তে থাকো। তাহলে আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত স্বাস্থ্য বুলেটিনগুলি শুনে এবং এগুলো অনুসরণ করো। নিয়মিত পড়াশোনা অনুশীলন করতে থাকো। এই বলে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।